আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শামীম ওসমান দুইবার বোরকা পরে পালিয়েছেন, বললেন রাশেদ খান। এদিকে যেখানে অন্যায়, সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখব, উপড়ে ফেলবে বলছেন সার্জিস। জানাবো শেখ হাসিনাকে ফেরানো সবার সামনে কঠিন পথ। এবং সর্বশেষ জানাবো চতুর্থ বিয়ে নিয়ে তর্ক, সংঘর্ষে 10 নারী পুরুষ আহত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শামীম ওসমান দুইবার বোরকা পরে পালিয়েছেন, বললেন রাশেদ খান। শামীম ওসমান দুইবার বোরকা পরে পালিয়েছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। রাশেদ খান বলেন, শামীম ওসমান দুইবার বোরকা পরে পালিয়েছেন। এরা নারায়ণগঞ্জের ত্রাস ছিল। নারায়ণগঞ্জের বিপ্লবী জনতা এদের লাথি মেরে বিতাড়িত করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে নিজের দেশ মনে করে না। এদের আসল দেশ হলো ভারত, কিন্তু সেই ভারতও রক্ষা করতে পারেনি। গণ অভ্যুত্থানের মধ্যে এদের পরাজয় নিশ্চিত হয়েছে। এই গণ অভ্যুত্থান সবার জুলাই স্পিড কারো বাপদাদার সম্পদ নয়। সুতরাং আওয়ামী লীগের মতো কেউ চেতনার ব্যবসা খুলে বসবেন না। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রেখে রাশেদ খান বলেন, আমরা প্রশ্ন করতে চাই, সরকার 4.5 মাস কি কাজ করেছে? কেন এখনো আওয়ামী লীগের অপরাধী হাইকমান্ড ও শেখ পরিবারকে গ্রেপ্তার করা হচ্ছে না? 300 ডামি এমপির বিষয়ে সরকারি অবস্থা কি? কেন এখনো তাদের সম্পদ বাজেয়াপ্ত ও দুদকের মাধ্যমে পাকড়াও করা হচ্ছে না? গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে যেসব পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা গুলি চালিয়েছে, মানুষ হত্যা করেছে, তাদের চাকরিচ্যুত করা এবং গ্রেপ্তার না করার রহস্য কি? তিনি বলেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা 626 জনের তালিকা এখনো প্রকাশ না হওয়া রহস্যজনক। সরকার কি আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে? আমাদের স্পষ্ট কথা, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে। এখনো পর্যন্ত সর্বোচ্চ আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। যেখানে অন্যায়, সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখবো, উপড়ে ফেলবে বলছেন সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে, বিশেষ করে পঞ্চগড়ের তরুণ প্রজন্মের পক্ষ থেকে একটি মেসেজ স্পষ্ট করে দিতে চাই যে আমাদের নজর ধীরে ধীরে প্রতিটি সিস্টেমের দিকে যাবে। যেখানে আমরা অন্যায়, সিন্ডিকেট আর চাঁদাবাজি দেখবো, তা উপড়ে ফেলবো। তিনি আরো বলেন, আমরা কয়েকদিন আগে দেখেছি কোর্টের একটি নিয়োগ পরীক্ষার আগে অনেকের নাকি টাকা হাসিল হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে নিয়োগটি বন্ধ করতে হয়েছে। এত বড় অভ্যুত্থানের পর, এত রক্তের পর যদি টাকা আর সুপারিশের খেলা চলতে থাকে, তাহলে দুটি জিনিস হতে পারে। এক হয় আমরা এটা হতে দেব না, না হয় এগুলোকে বাধা দেওয়ার জন্য আমরা প্রয়োজনে আরো রক্ত দিব। সার্জিস আলম বলেন, পঞ্চগড়ের সরকারি যে অফিসগুলো রয়েছে, সেখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে, তাদেরকে পঞ্চগড়ের মানুষের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেই, বিভিন্ন কর্মকাণ্ড কর্মকর্তা কর্মচারী 10 টাকা হোক, 100 টাকা হোক, কিংবা 1000 টাকার বিনিময়ে মানুষকে জিম্মি করে। অনেক অফিস তৈরি হয়েছে যেখানে টাকা ছাড়া কেউ কথা বলে না। এর ক্ষেত্রে স্পষ্ট কথা বলি, কোনো যৌক্তিক কাজে যে কোনো অফিসে যাবেন, যদি টাকা ছাড়া কাজ না হয়, তাহলে স্পষ্ট অভিযোগ নিয়ে আমাদের কাছে আসবেন। অফিসের ওই লোক এরপর কিভাবে ওই চেয়ারে বসে থাকে তা আমরা দেখব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে চোর বাটপাড়া ভয়ে চেয়ার ছেড়ে পালিয়ে যাবে, ঠিক যেভাবে তাদের জননী দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আরো বলেন, জনগণ হিসেবে, ব্যক্তি হিসেবে আমাদেরও ভালো হতে হবে। আমরা যদি 200, 500, 5000 টাকার বিনিময়ে যোগ্য লোককে ভোট না দিয়ে অযোগ্য লোককে দেই, তাহলে আগামী 5 বছর তিনি জুলুম করবেন। আমাদের ব্যক্তিগত জায়গা থেকে ঠিক হতে হবে। আমরা 5 বছরে এবার শুধু সুযোগ পাই ওই ক্ষমতার চেয়ারটা কে বসবে সেটা নির্ধারণের জন্য। শেখ হাসিনাকে ফেরানো সবার সামনে কঠিন পথ। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকারের উপর ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের চাপ রয়েছে। এমন পরিস্থিতি থেকে ফেরত পেতে কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে ভারতে। রাষ্ট্রপক্ষ বলছে, শেখ হাসিনাকে আনা গেলে বিচারের কাজটি ভালোভাবে এগিয়ে নেওয়া যাবে। তবে দুই দেশেই, সরকারের ভেতরে ও বাইরে, বিশ্লেষকেরা মনে করছেন শেখ হাসিনা নিজে থেকেই দেশে ফিরে যে বিচারের মুখে পড়তে চাইবেন। এমন ইঙ্গিত
ইঙ্গিত এখনো মিলছে না। আইনি সব জটিলতা মিটিয়ে তাকে ফেরত আনা সফল করতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশ সরকারকে। আর শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ভারতের জন্য মোটেও সহজ নয়। সব মিলিয়ে তাকে ফেরত এনে তার উপস্থিতি বিচারে সম্পন্ন করা একটি জটিল, সময় সাপেক্ষ, এমনকি প্রায় অসম্ভব একটি ব্যাপার। শেখ হাসিনাকে ফেরতের বিষয়টিতে দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতির যোগসূত্র রয়েছে, পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতা, এমনকি আন্তর্জাতিক রাজনৈতিক প্রাসঙ্গিকতা রয়েছে, এমনটি মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার মহেশ সাচদেব বলেন, শেখ হাসিনা প্রত্যর্পণের জন্য দেওয়া কূটনৈতিক পত্র সূচনা মাত্র তাকে ফেরত চেয়ে যে অনুরোধ করা হয়েছে, সে অনুরোধের বিরুদ্ধে তিনি চাইলে আদালতে যেতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, সরকারি চ্যানেলে নয়াদিল্লি থেকে কোনো জবাব আসেনি। বাংলাদেশ সরকার ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো উত্তর না আসে, তাহলে বাংলাদেশ থেকে একটি অনুস্মারক চিঠি পাঠানো হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সরকার যদি শেখ হাসিনাকে ফেরত আনতে পারে, তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে কূটনৈতিক পত্র দেওয়ার কথা জানান। ওই দিনই সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল কূটনৈতিক পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাংলাদেশ সরকারের এক বিশ্লেষক মনে করেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চাওয়া হয়েছে। সেটা অনুযায়ী দুই রাষ্ট্র, দুই পক্ষ রয়েছে। বর্তমানে শেখ হাসিনা নিজেও একটি পক্ষ, ফলে রাষ্ট্র হিসেবে ভারতের দিক থেকে তাকে ফেরত পাঠানোর বিষয় আছে। তিনি নিজে ফিরতে চাইবেন কিনা, ঢাকা ফিরে বিচারকের আদালতে মোকাবেলা করবেন কিনা, সেটাও ফেরত দেওয়ার সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। ভারতের হয়রানি ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ে অধ্যাপক ডক্টর সিরাধা দত্ত বলেন, শেখ হাসিনা দিল্লি যাওয়া থেকে তাকে ফেরত চাওয়া ও ফেরত দেওয়া পুরো বিষয়টির মধ্যে রাজনীতি আছে। বিষয়টি দুই দিকের জন্য খুবই জটিল, কাজে এটা নিশ্চিত করে বলা যায় তাকে ফেরত দেওয়ার ব্যাপারটি রাতারাতি ঘটবে না। চতুর্থ বিয়ে নিয়ে তর্ক, সংঘর্ষে 10 নারী পুরুষ আহত। চতুর্থ বিয়ের কথা নিয়ে তর্কের জের ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এই ঘটনায় 10 নারী পুরুষ আহত হয়েছেন। গুরুতর আহত 6 জনকে ভাঙ্গা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাজারে মাওলানা জাহিদ ওয়াজ মাহফিলে আসা 800 লোকের খাওয়ার জন্য বাজার করেন। এত লোকের আয়োজন দেখে তার চাচাতো ভাই রাসেল মোল্লা চায়ের দোকানে বসে বলেন, আমার চাচাতো ভাই জাহিদ আগে 3টে বিয়ে করেছে, সে যে পরিমাণ টাকা খরচ করে তাতে তার আরেকটি বিয়ে করা উচিত। এ কথা বলার সঙ্গে সঙ্গে জাহিদ মাওলানার শ্বশুর 3 নম্বর স্ত্রীর বাবা বাবর আলী মাতব্বর দলের ইলিয়াস মাতব্বরের সঙ্গে আলম মোল্লার দলের রাসেল মোল্লা 4টি বিয়ে নিয়ে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে বুধবার সকালে মুসরাবাদ গ্রামবাসী দুই দলে ভাগ হয়ে বাবর আলী মাতব্বরের দলের লোকজন ও আলম মোল্লার দলের লোকজন দেশীয় অস্ত্র, ডাল, টেটা, রান্দা, ইট পাটকেল নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আলম মোল্লার লোকজনের হামলার বাবর আলী মাতব্বরের লোকজন বেশি আহত হন। পরে আশেপাশে স্থানীয় মাতব্বর ও ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। সংঘর্ষে উভয় দলের 10 জন আহত হন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মাওলানা জাহিদ ও তার ভাই আলম মোল্লাকে আটক করেছে। এ বিষয়ে লালন মাতব্বর বলেন, জাহিদ মাওলানার ভাই আলম মোল্লার লোকজন বাবর আলী মাতব্বরের লোকজনকে মারধর করেছে। সে বিচার আলম মোল্লা না করে উল্টা আমাদের লোকজনের উপর হামলা চালিয়ে 7-8 জন লোককে আহত করেছে। গুরুতর আহত রিয়াজ মাতব্বর, এলাকা একলাস মাতব্বর, সাইদুল মোল্লা, চম্পা বেগম, দলা মাতব্বর ও কাউসার মাতব্বরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মুখলেসুর রহমান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।